ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। আমি ভৌতবিজ্ঞান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক আর কি কি অংশ আমাদের বাকি আছে। আমরা আগের দিন সমস্ত কিছু বাকিটা শেষ করেছি। চোখ, ক্যামেরা, উত্তল লেন্সের প্রতিবিম্ব, অবতল লেন্সের প্রতিবিম্ব, উত্তল দর্পণের প্রতিবিম্ব, অবতল দর্পণের প্রতিবিম্ব, এরকম অনেক কিছু আমরা শেষ করে ফেলেছি ইতিমধ্যেই। তো বাকিটা আমরা দেখে নিই, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করব বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট। তাহলে বিচ্ছুরণের জন্য আগে আমাদের জেনে নিতে হবে কি একবর্ণী আলো আর বহুবর্ণী আলো। তাহলে একবর্ণী আলোটা কি? একবর্ণী আলো হচ্ছে যে আলো বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা সেই আলোকেই পাবো, সেটা হচ্ছে একবর্ণী আলো। যেমন কোথাও যদি আমরা লাল আলো মারি কোনো তলে, তাহলে সেখান থেকে লাল আলোই বিশ্লেষিত হয়ে বা প্রতিসরণ হয়ে লাল আলোই বেরোবে, নীল আলো কিন্তু বেরোবে না। সেই জন্যই আমরা এই লাল আলোটাকে একবর্ণী আলো বলি। ঠিক বহুবর্ণী আলো কি রকম? ভাবো একটা তলে কোনো আলো মারা হলো, সে আলোটা সাদা, সেটা ভেঙে নানা রকম বিভিন্ন লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, আকাশি এরকম অনেকগুলো কালারে ভেঙে গেল বা বিশ্লেষিত হয়ে গেল। সেই জন্যই এটাকে আমরা বলছি বহুবর্ণী আলো, ঠিক আছে? তাহলে বিচ্ছুরণটা আমরা দেখে নেব। তাহলে বিচ্ছুরণটা এবার আমরা দেখে নেব। তা চলো, ধরো একটা প্রিজম, এই প্রিজমের মধ্যে সাদা আলো আমরা প্রতিফলিত করলাম। প্রিজম আমাদেরকে সাদা আলোটাকে এই 7টি আলোতে ভেঙে দিল। আমরা এটা কি করে মনে রাখবো? বে নি আ স হ ক লা। বে নি আ স হ ক লা। বে বেগুনি, নি নীল, আ আকাশি, আকাশ হয়ে গেছে, এটা আকাশি করে দাও। আ আকাশি, সতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লতে লাল। তাহলে এই আলোগুলো আমরা সাদা আলো থেকে পেয়ে যাব, ঠিক আছে? ধরো এই সাদা আলো ভেঙে, যে দেখো এখানে একটা পটি মতো তৈরি হচ্ছে না? এটা একটা পটি তৈরি হয়েছে, এই একটা পটি তৈরি হয়েছে, আবার এই একটা পটি তৈরি হয়েছে, আবার এই একটা পটি, এই একটা পটি, এই একটা পটি, এই একটা পটি। এরকম পটি বা ব্যান্ডের মতো যে অংশগুলো তৈরি হয়েছে সেগুলোকেই আমরা বলবো বর্ণালী, ঠিক আছে? আর এই যে সাদা আলো এই 7টা রঙে ভেঙে গেল, এইটাই হচ্ছে বিচ্ছুরণ। আলো ভেঙে, বহুবর্ণী আলো ভেঙে আলাদা আলাদা বর্ণের আলোতে পরিণত হওয়াটাই হচ্ছে বিচ্ছুরণ। তাহলে যে প্রক্রিয়াতে কোনো বহুবর্ণী আলো ভেঙে একবর্ণী আলোতে পরিণত হয় সেটাই হচ্ছে আলোর বিচ্ছুরণ। আর এই আলোর বিচ্ছুরণে বিভাজিত আলোগুলির মধ্যে যে ব্যান্ড বা পটি তৈরি হয় তাকে আমরা বলে দিই বর্ণালী, ঠিক আছে? দেখো, আমি তোমাদের বলেছিলাম যে কোনো আলো প্রিজমের প্রতিসারক হওয়ার ফলে ভূমির দিকে বেঁকে যাচ্ছে। দেখো ঠিক এইগুলো, এখানে হয়তো ছবিটা অ্যাডজাস্ট করতে গিয়ে ভালো হয়নি, তবে এই জায়গাটায় তোমরা দেখো এই প্রিজম, এই সাদা আলো বেরিয়েছে, এরকম যাই হোক না কেন সব এদিকে এদিকে বেঁকে যাবে, এদিকে এদিকে সব এইদিকে বেঁকে যাবে। এদিকে দেখতে পাচ্ছ যে এইগুলো সব এদিকে এদিকে বেঁকে যাচ্ছে, সব এদিকে এদিকে বেঁকে যাচ্ছে। এর ফলে চ্যুতির সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তাই এই যে বেনি আসহ কলা, এই জিনিসটা আমরা দেখিনি। এদের প্রত্যেকের আপতন কোণ কিন্তু সেম। এই যে এইটা আপতন কোণ তৈরি করেছে, এখানে যদি সেই অবিলম্ব আঁকি তাহলে এই আপতন কোণ কিন্তু সবার ক্ষেত্রেই সেম, ঠিক আছে? আর কি কি পরিবর্তন হয় সেটা আমরা দেখে নিই। এই যে বেগুনি থেকে যদি আমরা লালের দিকে যাই, বেগুনি থেকে যদি লালের দিকে যাই, দেখো আমি অ্যারো দিয়েছি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, প্রতিসরণ কোণ এবং আলোর বেগ এইগুলো বৃদ্ধি পায়। আর লাল থেকে যদি আমরা সবুজের দিকে আসি তাহলে চ্যুতি এবং প্রতিসরাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে
যে সাদা বর্ণ প্রিজমে পড়ে বিচ্ছুরণ হওয়ার পরে কোন বর্ণের চ্যুতি সব থেকে বেশি ঘটে, তার উত্তর হবে বেগুনি। কিংবা চ্যুতি সব থেকে কম ঘটে, তার উত্তর হবে লাল। এবং এইগুলো এই মাঝামাঝি যেগুলো আছে সেগুলো লালের চ্যুতি আর বেগুনির চ্যুতির মধ্যেই অবস্থান করছে। তাহলে এইখানে এই অ্যারোটা দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কিংবা কোন আলোর প্রতিসরণ কোনটা বেশি, কিংবা বেগ কোন আলোর বেশি, চ্যুতি কোন আলোর বেশি, প্রতিসরাঙ্ক কোন আলোর বেশি, সেখান থেকে কিন্তু তোমরা এটা বলে দিতেই পারো। ঠিক আছে। আর একটা জিনিস, বিচ্ছুরক মাধ্যম। এই বিচ্ছুরক মাধ্যমটা কি জিনিস? এই প্রিজমের এই তলে এই সাদা আলো পড়ে তো বিচ্ছুরিত হচ্ছে, তাই তো? এটা কোনো তলে পড়ছে বলেই বিচ্ছুরিত হচ্ছে, তলে না পড়লে তো বিচ্ছুরিত হতো না। সেই জন্যই এই তলটাকে আমরা বা এই মাধ্যমটাকে আমরা বলবো বিচ্ছুরক মাধ্যম। সাদা আলো বাতাস দিয়েও তো যায়, সূর্যের আলো তো বাতাস দিয়েও আসে। কখনো কি দেখেছো সাতটা রঙে ভেঙে যেতে? রামধনু কিন্তু আমরা দেখেছি, সেটা আমরা পরবর্তীতে জানবো। কিন্তু এমনি এমনি সাতটা রঙে ভেঙে যেতে কখনো দেখেছো? সূর্য থেকে আলো আসছে, হঠাৎ এক জায়গা থেকে লাল, নীল, হলুদ, সবুজ আলো আসছে, এরকম তো আমরা কখনো দেখিনি। ফলে কোনো মাধ্যম, এই মাধ্যমটাকে আমরা বলবো বিচ্ছুরক মাধ্যম। এখানে প্রিজমের কাঁচ বা প্রিজম এর মাধ্যমটা বা এই ঘন মাধ্যমটা আমাদের বিচ্ছুরক মাধ্যম হিসেবে কাজ করেছে। তাহলে এই পদ্ধতিটা টোটাল আমাদের বিচ্ছুরণ হয়ে গেল। ঠিক আর একটা জিনিস দেখো একটুখানি, এই প্রিজম, এই সাদা আলো যাচ্ছে, এই সাদা আলো গেল, নিয়ে এরকম সাতটাতে ভেঙে গেল, ভেঙে এই সাতটা সাত রকম ভাবে প্রিজমে আবার আপতিত হলো। তাহলে এক্ষেত্রে প্রিজমের ভূমি কোনটা? এইটা কিন্তু। তাহলে এদিক থেকে আবার গেল, এটা জাস্ট দেখানোর জন্য আমি সাত আটটা রং আঁকিনি, শুধু এমনি তোমাকে এখানে বোঝানোর জন্য। সাদা আলো প্রিজমে গেল, প্রিজমের মধ্যে দিয়ে পাস হলো, ওই সাতটা রঙে ভেঙে গেল, সেই সাতটা রঙই আবার অন্য কোনো প্রিজমের মধ্যে পড়লো, পড়ে আবার সেই সাতটা রং কিন্তু সাদা আলো হয়ে বেরিয়ে গেল। তাহলে প্রিজমের এই জন্য এই সাতটা রং আমরা দেখতে পাই। কোনো আয়ত ঘন বা ঘনকের মধ্যে যদি আমরা কোনো সাদা আলোকে দিই, তাহলে কিন্তু সাদা আলোই বেরিয়ে যাবে। ঠিক আছে। এই প্রিজমেই একমাত্র আমরা এই বিচ্ছুরণটা ম্যাক্সিমাম লক্ষ্য করতে পারি। ঠিক আছে। তো আশা করছি এটাও বুঝে গেছো, এটা ভালো করে দেখে নাও। এরপরে পরবর্তী অংশটা আমি আবার শুরু করছি। চলো এই অধ্যায়ের শেষ অংশটুকু আমরা শেষ করে ফেলি। ঠিক আছে। তাহলে এখানে রয়েছে কিছু রশ্মি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বর্ণালীগুলো আমরা দেখে নেবো একবার। এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও তোমাদের বলি। এখান থেকে এক্স রে, ইউভি রে, গামা রে, দৃশ্যমান আলোক রশ্মি, অবহেলিত, মাইক্রো, রেডিও, এইগুলোর তরঙ্গ দৈর্ঘ্য মাঝে মাঝে জানতে চাই, বা বর্ণালী কত কম্পাঙ্কের সেগুলো জানতে চাই। সেই জন্যই এইটুকু বলা। এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না, কিন্তু তাও যদি এক নম্বরে একটা প্রশ্ন দিয়ে দেয় তখন কিন্তু পরীক্ষার হলে কাঁদতে হবে। তাই এইটা একটু পড়ে যাওয়াটাই আমার মনে হয় ভালো, সেই জন্যই আমি তোমাদের পড়াচ্ছি। এছাড়া এখান থেকে এই ইউভি রে, গামা রে আর এক্স রে ক্ষতিকারক প্রভাব ব্যবহারটা একটু ইম্পর্টেন্ট। আর বিক্ষেপণ কাকে বলে কিছু উদাহরণ, এই জিনিসগুলো, কোন আলোর বিক্ষেপণ বেশি হয় কম হয়, এই জিনিসগুলো জানতে হবে। তাও একবার এখানে চলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে গামা রে, গামারের পরে এক্স রে, তারপরে ইউভি রে, তারপরে দৃশ্যমান আলো। এই দৃশ্যমান আলো শুরুতে আসে বেগুনি, শেষে আসে লাল। আমরা দৃশ্যমান আলো কোনগুলো জানি? বেনি, আসহ, কলা, এই সাতটা রঙই আমাদের দৃশ্যমান। আর তারপরে অবলোহিত, মাইক্রো আর রেডিও। এই হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় কিছু তরঙ্গ, যাদের তরঙ্গ দৈর্ঘ্য এখানে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে। এইগুলো একটু দেখে নেবে বই দেখে। আর দৃশ্যমান আলোর মধ্যে বেগুনিটা ইম্পর্টেন্ট, লালটা ইম্পর্টেন্ট, নীলটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। এই তিনটে একটু দেখে নেবে। এখানে 380 থেকে 450 বেগুনি, 450 থেকে 500 নীল,
সবুজ হচ্ছে 500 থেকে 570, হলুদ হচ্ছে 570 থেকে 590, কমলা হচ্ছে 590 থেকে 620, আর লাল হচ্ছে 620 থেকে 800। এইগুলো একটু দেখে নেবে। তো তারপরে আছে গামারে ইউভি রে ব্যবহার। আচ্ছা, গামারের ব্যবহার কি হয়? কোনো ফল সবজি বিভিন্ন জিনিস সংরক্ষণ, দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য গামারে ব্যবহৃত হয়। এছাড়াও বিভিন্ন উদ্ভিদের বৃদ্ধি, ফলন, নানা রকম কাজে গামারে ব্যবহৃত হয়। এক্স রে তোমরা সবাই জানো যে আমাদের হাত পা ভেঙে গেলে এক্স রে করতে যেতে হয়। এছাড়াও চিকিৎসা বিজ্ঞানে খুবই এক্স রে খুবই বড় ভূমিকা আছে নানা রকম জিনিস আইডেন্টিফাই করতে। ঠিক আছে, তারপর হচ্ছে ইউভি রে। ইউভি রে দিয়ে আমরা ক্ষতিকারক প্রভাবগুলো সব আগের চ্যাপ্টারে ভালো করে জেনেছি, প্রথম চ্যাপ্টারে। কিন্তু এর ব্যবহারে কি, এর ব্যবহারে জলাশয় নানা রকম ব্যাকটেরিয়া, নানা রকম মানে যেগুলো আমাদের ক্ষতি করতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস, নানা রকম এগুলোদের ক্ষতি মানে ধ্বংস করে দেওয়া সম্ভব। এছাড়াও ইউভি রে কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি এর জন্য খুবই উপযোগী। তোমরা সাধারণত লক্ষ্য করে থাকলে দেখবে ডাক্তাররা যাদের ভিটামিন ডি শরীরে কমে যাচ্ছে তাদেরকে রোদে বসতে বলে 10টার পরে, কিংবা একটুখানি দুপুরের রোদটা গায়ে লাগাতে বলে। তার কারণ এই ইউভি রে আমাদের ক্যালসিয়াম তৈরিতে কিছুটা সাহায্য করে, ভিটামিন D3 তৈরিতে খুব সাহায্য করে। এই আর ক্ষতিকারক প্রভাব তোমরা সবই জানো, এক্স রে বেশি ব্যবহার করলে আমাদের শরীরে নানা রকম কোষ নষ্ট হয়ে যেতে পারে, স্নায়ুগুলো দুর্বল হয়ে যেতে পারে। গামারে ব্যবহার করলেও আমাদের নানা রকম ক্ষয়ক্ষতি, টিউমার, বিভিন্ন রকমের জিনিসপত্র আমাদের হতে পারে। এইগুলো একবার দেখে নেবে বই থেকে জাস্ট। আর চলে আসি বিক্ষেপণে। তাহলে বিক্ষেপণ কি? ধরো বায়ুমণ্ডলে নানা রকম বিভিন্ন কণা থাকে, সেই কণাতে আলো বাড়ি খেয়ে বিচ্ছুরিত হয়ে যায়। ঠিক আছে, ধাক্কা খেয়ে চারিদিকে বিক্ষিপ্ত হয়, ছড়িয়ে পড়ে। তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি বিক্ষেপণ। এই বিক্ষেপণের কারণে আমরা আকাশকে নীল দেখি, সূর্য অস্ত যাওয়া বা সূর্য ওঠার সময় আকাশকে লাল দেখায়। এইগুলোই হচ্ছে বিক্ষেপণের কারণ। আর এই বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য 4 ঘাত মানে তরঙ্গ দৈর্ঘ্য 2^4 এই জিনিসের উপরে ডিপেন্ড করে ব্যস্ত অনুপাতের সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি তার বিক্ষেপণ হবে তত কম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার বলেছিলাম? উপরের দিকে উঠছিল লালের, তাহলে তার বিক্ষেপণ কম হবে। তাহলে সব থেকে বেশি বিক্ষেপণ হওয়ার কথা কার? বেগুনি। কিন্তু তাও আমরা আকাশ নীল দেখি কেন? কারণ আমাদের চোখ বেগুনির থেকে নীল আলোকে বেশি ভালো করে, আকর্ষণ করে, বা চোখে ভালো প্রতিফলিত হয় বেগুনির থেকে নীল আলোটা, সেই জন্য আমরা আকাশটাকে নীল দেখি। তাহলে আজ আমাদের এইটুকুই, আলো এখানেই শেষ। আশা করছি কঠিন আলোটাকে সহজ রূপে তোমাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি। আলো নিয়ে আশা করছি আর কারো কোনো ভয় নেই। যেটুকু যা পড়িয়েছি, যেখানে যেটা ইম্পর্টেন্ট বলেছি, যেখানে যেটা অল্প ইম্পর্টেন্ট বলেছি, তোমরা সবটাই দেখে যাবে। কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো জোর দিয়ে আমি বলেছি এখান থেকেই আসতে পারে, সেইগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। দেখবে ওর বাইরে কিছু আসবে না। যে চ্যাপ্টার থেকে সবটাই আমি পড়িয়ে দেবো, কিন্তু যেটুকু পড়ানোর, ভালো করে বোঝানোর, বা যেটা পরীক্ষায় আসার মতো, সেটা আমি তোমাদের অবশ্যই ভালো করে দেখিয়ে দেবো। আর যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তারপরে যদি তাও অসুবিধা থাকে, আমি আবার কোনো না কোনো ভাবে তোমাদের অসুবিধা বা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজ এইটুকুই। পরের দিন আমরা আবার নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে চলে আসবো। থ্যাংক ইউ।